আসসালামু আলাইকুম। আজকে আমি তোমাদের সাথে প্রথমবারের মতো আলোচনা করব সাধারণ জ্ঞান নিয়ে। তো আমি প্রায় তোমাদের সাথে বায়োলজি এবং ফিজিক্স নিয়ে আলোচনা করে থাকি। আজকে সাধারণ জ্ঞান নিয়ে কিছু আলোচনা করব। সাধারণ জ্ঞান কাদের পড়তে হয়? যারা ভার্সিটির, এখন তো ইউনিট আবার চেঞ্জ হয়ে গেছে, বিভিন্ন ইউনিটে দেখা যায় ভর্তি পরীক্ষায় সাধারণ জ্ঞান থেকে প্রশ্ন আসে। বাংলাদেশ বিষয়ে বলি, আন্তর্জাতিক বিষয়ে বলি, সাম্প্রতিক বিষয়ে বলি। এছাড়াও মেডিকেল ভর্তি পরীক্ষায়, আমি যেটা নিয়ে কাজ করি, মেডিকেল ভর্তি পরীক্ষায় কিন্তু 10 নম্বরের সাধারণ জ্ঞানের প্রশ্ন থাকে বাংলাদেশ বিষয়াবলীর উপর। তো এই সাধারণ জ্ঞান নিয়ে অনেকের, এটা আমাদের জন্য একটা অসাধারণ একটা সমস্যা। মানে আমরা কখনো সাধারণ জ্ঞান তো সেভাবে পড়ালেখা করি না। হঠাৎ করে এসে যখন মেডিকেল ভর্তি পরীক্ষার আগের 3-4 মাস সাধারণ জ্ঞান পড়তে হয়, জিনিসটা আমাদের কাছে অনেকটা চাপ প্রয়োগ হয় আর কি, মানসিকভাবে একটা চাপের সৃষ্টি করে। এবং আমি তোমাদেরকে একটা কথা বারবার বলি যে না বুঝে কিছু শিখা বা না বুঝে মুখস্থ করা আর মানসিক অত্যাচার করা একই কথা। যে আমি তোমাকে বললাম যে এই 200টা দেশের রাজধানী মুখস্থ কর, বা এই তুই বাংলাদেশের ইতিহাস মুখস্থ কর খ্রিস্টপূর্ব 327 থেকে বর্তমান পর্যন্ত, না বুঝিয়ে দিয়ে মুখস্থ করানো আর তোমার ব্রেনকে মানসিক টর্চার করা আসলে একই কথা। এর চেয়ে ভালো মানসিক টর্চার হয় না আসলে, এর চেয়ে ভালো মানসিক টর্চার হয় না। বাট এই টর্চারটা আমরা মুখ বুঝে সহ্য করে আসতেছি আমরা স্টুডেন্টরা। এখন সাধারণ জ্ঞান, আমি এখানে আজকে সাধারণ জ্ঞান ওইভাবে পড়াবো না। আমি সাধারণ জ্ঞান কিভাবে পড়তে হয় বা কেন আমাদের বোরিং লাগে সেই কারণগুলো তোমাদের কাছে খুলে বলবো। সাধারণ জ্ঞান আমাদের কাছে বোরিং লাগে বিকজ আমরা সাধারণ জ্ঞানটাকে মনে করি এখানে বুঝার কিছুই নাই, এখানে বিভিন্ন ইনফো গদবাধা করে মুখস্থ করতে হবে, পরীক্ষায় আসলে এমসিকিউ জায়গা দিয়ে আসতে হবে। এবং ইতিহাস পোর্শনটা আমাদের বেশি জটিল লাগে, সবচেয়ে খারাপ লাগে ইতিহাস পোর্শনটা। মোটামুটি আন্তর্জাতিক সংগঠন বা আরো যে আলোচনাগুলো আছে এগুলো কিছুটা বোঝা যায়, কোন জায়গায় ভূগোল জাতীয় পড়াগুলো এগুলো আমরা বুঝতে পারি। বাট তোমার ইতিহাস ব্যাপারটা আমাদের কাছে খুব বেশি কঠিন লাগে। তো এখানে আমি আমার নিজের পার্সোনাল কিছু এক্সপিরিয়েন্সও শেয়ার করব। আমরা যখন ক্লাস 6-এ উঠি আমাদের একটা সাবজেক্ট ছিল সামাজিক বিজ্ঞান, যেটাকে তোমরা বাংলাদেশ এবং বিশ্ব পরিচিতি এই নামে পড়ছো। সামাজিক বিজ্ঞান বইয়ে আমি ক্লাস 6-এ উঠে দেখি রাজা শশাঙ্ক, গৌড়ের রাজা শশাঙ্ক, দ্বন্দ্বভুক্তি, তাম্রলিপ্ত, বহু রকম কথাবার্তা বলা। তো এগুলো হচ্ছে আমি কিছু বুঝতাম না। জিনিসগুলোর জন্য ওই যে কিছু এমসিকিউ আসতো, গাইড বইয়ের মধ্যে এমসিকিউ অ্যান্সার দেওয়া ছিল, ওগুলো মুখস্থ করতাম, পরীক্ষায় আসলে দাগায় আসতাম। তো ক্লাস 6 এইভাবে কাটাইছি। গাইডের মধ্যে প্রায় অনেকগুলো এমসিকিউ দেওয়া থাকে, ওগুলো মুখস্থ করছি, ওগুলোই পরীক্ষায় চলে আসতো। তো ওগুলো গিয়ে দাগায় দিয়ে আসতাম। এখানে আমি ঘটনা কিছুই বুঝি না। নিজের কাছে একটা অপরাধ বোধ লাগতো যে আমি একটা জিনিস না বুঝে সেখানে নম্বর পাই কেন। হ্যাঁ, হয় আমার দোষ, না হলে সিস্টেমের দোষ। তো সবসময় নিজের গায়ে দোষটা নামাই ভালো, অন্যকে দোষ না দিয়ে। ক্লাস 7-এও এরকম আরো কিছু ইতিহাস, সেখানেও তেমন কিছু বুঝতে পারলাম না। 8-এও ইতিহাস। 8-এ এসে আমি একটা জিনিস একটু আবিষ্কার করলাম বা একটু বুঝতে চেষ্টা করলাম। আমরা আসলে আমাদের বইগুলোতে একই সাথে দুইটা ইতিহাস পড়তেছি। মানে বাংলাদেশের ইতিহাসই বলতেছি, আমি আন্তর্জাতিকের কথা বলতেছি না। আমরা একই সাথে দিল্লির ইতিহাস এবং ঢাকার ইতিহাস পড়তেছি। ঢাকা মানে বাংলা আর কি, বাংলার ইতিহাস পড়তেছি। একই সাথে আমরা দিল্লির ইতিহাস পড়তেছি, একই সাথে আমরা বাংলার ইতিহাস পড়তেছি। যেমন আমি মুখস্থ করছি ঘোড়ার ডাক কে চালু করেন। ঘোড়ার ডাক মানে হচ্ছে ঘোড়ার মাধ্যমে চিঠিপত্র আদান প্রদান করা হতো, ঘোড়া টানে নেওয়া হতো। ঘোড়ার ডাক শেরশাহ আবিষ্কার করেন। এটা কোথায় তিনি আবিষ্কার করছেন, বাংলায় নাকি দিল্লিতে? আকবর শাসন করেন, কোথায় শাসন করেন, বাংলাদেশে চিটাগাঙ্গে, ঢাকায়, কোথায়, নাকি দিল্লিতে? নবাব সিরাজউদ্দৌলা, বলি আমরা এই নবাব সিরাজউদ্দৌলা কোথায় ছিল? ঢাকায় নাকি দিল্লিতে নাকি অন্য কোথাও, নদিয়াতে না কোন জায়গায়? লক্ষণ সেন দৌড়ায় পালাইছে, কোন জায়গা থেকে পালাইছে, দৌড়ায় পালায় কোথায় গেছে? এই জিনিসগুলো সম্পর্কে আমি এইটা প্রথম অনুভব করলাম যে আমরা আসলে দুইটা ইতিহাস পড়তেছি, একটা বাংলার ইতিহাস, একটা দিল্লির ইতিহাস। সম্রাট আকবর কি বাংলায় ছিলেন? না, তিনি ছিলেন দিল্লিতে। সম্রাট আকবর, আকবর আমরা বলি, আকবর নিয়ে অনেক কথা, তা মনে হয় আকবর আমাদেরকে শাসন করতেন। আকবর ছিলেন দিল্লিতে, বাবর ছিলেন দিল্লিতে। পরবর্তীতে তারা ঢাকাকে আবার ক্যাপচার করছেন, বাংলাকে আবার ক্যাপচার করে ফেলছেন। তাহলে এখানে আমরা একই সাথে দুইটা ইতিহাস পড়তেছি, এটা আগে একটা আমাদের বুঝতে হবে। আর দুইটা ইতিহাসকে যদি আমরা বুঝতে চাই ঠিক মতো, দুইটা ইতিহাস কিভাবে একটা একটা সাথে ওভারল্যাপ করতেছে, সেক্ষেত্রে আমাদের প্রথমে যে কাজটা করতে হবে, আমি যেটা করার চেষ্টা করছি, টাইম ফ্রেম। তখন আমার কাছে বেশি ডাটা ছিল না, তাই তখন তো ইন্টারনেটে এতটা প্রচলিত ছিল না। একটা বই ডাউনলোড দিতাম, এরকম হয়তো 3 MB 4 MB সাইজের ফাইল ডাউনলোডে দিয়ে পড়তে বসতাম, 1.5 ঘন্টা 2 ঘন্টা লাগতো ডাউনলোড হতে। আমি অনেক গ্রামে ছিলাম, রাঙ্গামাটিতে, বেতবুনিয়াতে। বাট আমি সামহাও ইন্টারনেট কানেকশনটা নিছি ওই এলাকায়। প্রথম কয়েকজনের মধ্যে আমি ইন্টারনেট কানেকশনটা মানে জোগাড় করছি কোনোভাবে, আব্বু জোগাড় করে দিছে, সামহাও করা হয়েছে ইন্টারনেটের ব্যবস্থা। তো
কিন্তু স্পিড ছিল অনেক কম। একটা বই ডাউনলোড করবো 4 MB একটা বই ডাউনলোড লাগে 2 ঘন্টা। এর মধ্যে যদি কারেন্ট চলে যায়, কারেন্ট চলে গেলে আবার শেষ, সেই ডাউনলোড হয়ে গেল বন্ধ, আবার নতুন করে করতে হবে। তো এরকম ভাবে জিনিসগুলোকে ডাটা কালেক্ট করতে হয়েছে। তো এখন ঘটনা হচ্ছে এখানে আমরা আসলে দুইটা ইতিহাস পড়ি। একটা হচ্ছে দিল্লির ইতিহাস, দিল্লিতে বিভিন্ন রকম ঘটনা ঘটতেছে, বানানটা বোধহয় ভুল হইলো। আর একটা হচ্ছে বাংলার ইতিহাস। একটা দিল্লির ইতিহাস, একটা হচ্ছে বাংলার ইতিহাস। দুইটা ইতিহাস কিন্তু আলাদা। বাংলা কিন্তু বেশিরভাগ সময় দিল্লির অধীনতা থেকে আলাদা ছিল, দিল্লি বাংলাকে কন্ট্রোল করতে পারে নাই, বাট মাঝে মধ্যে দিল্লি যারা শাসন করতেন তারা বাংলাও শাসন করে ফেলছে। অর্থাৎ তারা বলতে না যে কি কি বলে, শ্রেষ্ঠ সম্রাট কে ছিলেন, শ্রেষ্ঠ রাজা কে ছিলেন, যে পাল বংশের শ্রেষ্ঠ রাজা হচ্ছেন ধর্মপাল, ঠিক আছে, গুপ্ত বংশের শ্রেষ্ঠ রাজা সমুদ্রগুপ্ত। শ্রেষ্ঠ রাজা মানে কি, মানে তিনি অনেক দানশীল ছিলেন, মানুষকে পিড়াইতেন না, অত্যাচার করতেন না, এটা কি শ্রেষ্ঠ রাজা? শ্রেষ্ঠ রাজা মানে হচ্ছে যার শাসনামলে এলাকাটা অনেক বড় ছিল। মনে করে এখন এখন তো সবগুলো প্রজাতন্ত্র হয়ে গেছে, রাজতন্ত্র এখন তো সেভাবে নাই, যে প্রজাতন্ত্র, নাগরিকই দেশের মালিক, কোনো রাজা মালিক না। আগে কি হইতো, মনে করে একটা রাজা এসে এইটুকু এলাকা দখল করছে, হ্যাঁ, দখল করে ফেললো, এই এলাকাকে পরাজিত করে দখল করলো, তারপর তিনি কি চেষ্টা করতেন, তার এলাকা আরো বড় করার চেষ্টা করতেন, যে এই পাশ দিয়ে এই এলাকাটাও দেখি দুর্বল আছে, এটাও দখল করে ফেল, তাই বললেন এই এদিকেও দুর্বল আছে, এটাও দখল করে ফেল। এইভাবে তিনি তার রাজত্ব সম্প্রসারণ করতেন। এবং যেই রাজার আমলে সবচেয়ে বড় এলাকা জুড়ে রাজত্ব বিস্তার করা ছিল, তাকেই বলা হয় শ্রেষ্ঠ রাজা। শ্রেষ্ঠ রাজা মানে দানশীল দানবীর এমন না, কিন্তু যার এলাকায়, যার শাসন আমলে সবচেয়ে বড় এলাকা জুড়ে শাসন করা গেছে, তাকেই বলা হয় শ্রেষ্ঠ রাজা বা শ্রেষ্ঠ সম্রাট। সুলতান, এই যে বলি রাজা কি, সম্রাট কি, সুলতান কি, এগুলোর মধ্যে পার্থক্য আছে। হ্যাঁ, হিন্দু হিন্দু যারা শাসক ছিলেন রাজা বলা হতো। সুলতান আর সম্রাট, সুলতান কারা, দিল্লি সালতানাত, সুলতানরা হচ্ছে তারা রাজকার্যের পাশাপাশি ধর্ম প্রচার করতেন, এদেরকে বলা হয় সুলতান। ও সম্রাট কি, সম্রাট হচ্ছে তারা শুধু রাজকার্য পরিচালনা করতেন, শাসন করতেন, বাট ধর্ম প্রচারের ব্যাপারে খুব একটা মনোযোগী ছিলেন না। যেমন সম্রাট আকবর, সম্রাট আকবর কিন্তু ইসলাম ধর্ম প্রচারের জন্য সেভাবে কাজ করেন নাই। হ্যাঁ, আবার দেখো যে সুলতান যারা আছেন, তার আগে যারা ছিল দিল্লি সালতানাত, তারা কিন্তু ধর্ম প্রচারও করতেন, তাদেরকে সুলতান বলা হয়, সুলতান গিয়াসুদ্দিন। হ্যাঁ, এরা ধর্ম প্রচার করতেন শাসনের পাশাপাশি, বাট সম্রাটরা ধর্ম প্রচারটা মেইন ফোকাস ছিল না, তাদের মেইন ফোকাস ছিল শাসন করা। তো দেখো এই যে দিল্লিতে একটা ইতিহাস চলতেছিল, আবার বাংলা একটা ইতিহাস চলতেছিল। বাংলার ইতিহাস আমরা মোটামুটি খ্রিস্টপূর্ব 327 থেকে পড়ি, এনে 0 সাল মনে করো, খ্রিস্টপূর্ব 327, এখন চলতেছে কত, 2024 অ্যান্ন দামিনী। তো এইখান থেকে আমরা ইতিহাস মোটামুটি পড়া শুরু করি, বাংলার ইতিহাসটা। যে বাংলাতে আগে হিন্দু রাজারা ছিলেন, সেই রাজাদের দেখতে আসছিলেন গ্রিস থেকে মেগাস্থিনিস, সেলুকাসের দূত মেগাস্থিনিস আসলেন, এসে দেখলেন যে এলাকার শাসন করা খুব কঠিন, গঙ্গাডিরাই নামক এলাকা বললেন, যমুনা নদীর ওদিকে, এগুলো আমরা পরে আলোচনা করব। তিনি চলে গেলেন, পারলেন না শাসন করতে। হ্যাঁ, আলেকজান্ডার কিন্তু বাংলা দখল করতে পারেননি, আলেকজান্ডার দ্য গ্রেট পড়ছো না, আলেকজান্ডার অনেক এলাকা দখল করছিলেন, বাট বাংলা দখল করতে পারেন নাই, তিনি চলে গেছেন। তো এখানে ছিল হচ্ছে মৌর্য ডাইনেস্টি, মৌর্য বংশ, তারপরে হচ্ছে গুপ্ত, পাল, সেন বংশ ছিল। এইভাবে হিন্দুরা যারা শাসন করছে মোটামুটি 1204 পর্যন্ত। 1204 দেখো এখানে ঘটনা ঘটছে কি, দিল্লিতেও হিন্দুরা যারা ছিলেন, পৃথ্বীরাজ চৌহান ওনারা ছিলেন। এখানে 1192 এডিতে আক্রমণ করছে কারা, আক্রমণ করছে তুর্কি যোদ্ধারা। হ্যাঁ, ওই যে আফগানিস্তান তুর্কি, এটা আমি একটু বুঝাবো জিনিসটা। এখানে হচ্ছে মোহাম্মদ ঘুরি এসে দিল্লির পৃথ্বীরাজদের পরাজিত করলেন। পৃথ্বীরাজদের পরাজিত করার পর এই পয়েন্টের আগ পর্যন্ত দিল্লি ছিল হিন্দুদের শাসনে, এরপরে দিল্লি চলে গেল মুসলমানদের শাসনে, মুসলমানরা সুলতান এনারা এখানে পরিচালনা করলেন। তারপর দেখো 1192 সালে দিল্লি মুসলমানদের আন্ডারে চলে গেল। দিল্লির যারা শাসক ছিলেন তারা বললেন যে দিল্লির পাশে বাংলা তো আরেকটা জায়গা আছে, এটাও তো খুব, বাংলা কিন্তু মানে ধন সম্পদে প্রাচুর্য ছিল এখানে, যেহেতু তখন অর্থনীতি ছিল মূলত কৃষি নির্ভর, এবং কৃষিকাজ বাংলাদেশে খুব ভালো হয় বরাবরই, তোমরা জানো। এখন তো শিল্প নির্ভর হয়েছে, তাই আমরা পিছায় পড়ছি। তো এইখান থেকে তখন তারা 10-12 বছর পর বাংলা দখল করার জন্য ওই যে ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বখতিয়ার খিলজি, তিনি এসে বাংলা দখল করলেন। বাংলাতেও হিন্দু রাজারা ছিল 1204 পর্যন্ত। দেখো
দিল্লিতে কিন্তু 1192 হিন্দু রাজা শেষ, বাংলাতে আরো 12 বছর পর হিন্দু রাজারা শেষ। লক্ষণ সেনকে বিতাড়িত করলেন, লক্ষণ সেন তখন নদিয়া থেকে পালায় মুন্সিগঞ্জে চলে আসলেন। এইখান থেকে বাংলাতে শুরু হলো মুসলিম শাসন 1204 থেকে, আর দিল্লিতে শুরু হয়েছে 1192 থেকে। তো তখন এই সময়টুকুতে এইখান থেকে 1338 পর্যন্ত এই টাইমটা দিল্লি যারা শাসন করতেন তাদেরই পরিচিত লোকেরা বাংলা শাসন করতেন, দিল্লিও যার হাতে বাংলাও তার হাতে। অর্থাৎ এই সময়টুকুতে আমরা বলতে পারি বাংলা স্বাধীন ছিল না। মানে স্বাধীনতা বলতে আমি বলতেছি নিজের এলাকার লোক দ্বারা শাসিত হওয়া। আমার এলাকার লোক আমাকে শাসন করে, তার মানে আমি স্বাধীন। অন্য এলাকার লোক আমাকে শাসন করে, তাহলে আমি পরাধীন। তো এর আগে যেসব রাজা এখানেই থাকতেন, এখানে থেকে আমাদের শাসন করতেন লক্ষণ সেন, আমরা স্বাধীন বলতে পারি। বাট 1204-এ দিল্লি যারা শাসন করতেন তাদেরই লোকজন, বখতিয়ার খলজি ছিলেন হচ্ছে শামসুদ্দিন ইলতুৎমিশ, তোমরা তো বেশি জটিল হয়ে যাচ্ছে এত কিছু বললে, তাদেরই লোকজন শাসন করতেন। তারপরে এক পর্যায়ে গিয়ে 1338-এ গিয়ে ফখরুদ্দিন মোবারক শাহ বললেন, না, দিল্লি শাসন আমরা মানি না, দিল্লিতে আমরা কোনো ট্যাক্স টুক্স পাঠাতে পারবো না, আমাদের ট্যাক্স দিয়ে আমরা আমাদের এলাকার উন্নয়ন করব, দিল্লি কর্তৃত্ব আমরা স্বীকার করি না এখন থেকে। যখনই তিনি এই কথা বললেন তখন বাংলা আবার স্বাধীন হয়ে গেল। বাংলা দিল্লিকে মানে না, বাংলা আবার স্বাধীন হয়ে গেল 1338 থেকে। তো এইভাবে কিন্তু ভাই দুইটা ইতিহাস চলছে, কখনো বাংলা দিল্লির অধীনে গেছে, কখনো বাংলা আবার পরবর্তীতে তোমার ওই সম্রাট জাহাঙ্গীর 1610 খ্রিস্টাব্দে আবার বাংলাকে তিনি দখল করে ফেলছেন ইসলাম খানের মাধ্যমে। ইসলাম খান ছিলেন জাহাঙ্গীরের লোক। তো জাহাঙ্গীর তো দিল্লিতে বসে দিল্লি পরিচালনা করতেছে, ইন্ডিয়ার বিভিন্ন উত্তরপ্রদেশ মহারাষ্ট্র গুলো পরিচালনা করতেছে, উত্তরপ্রদেশ। তখন সম্রাট জাহাঙ্গীর তার লোক ইসলাম খানকে পাঠালো, যা তো বাংলা দখল করে আয়। তখন 1610 সালে ইসলাম খান এসে বাংলা দখল, 1608, 9, 10 সালের দিকে বাংলা দখল করলো এবং বাংলার নাম তিনি দিয়ে দিলেন জাহাঙ্গীরনগর। তার মানে দেখো তখন বাংলা আবার দিল্লির আন্ডারে চলে গেল। এইভাবে কিন্তু ভাই ঘটনাগুলো ঘটছে। তো জাহাঙ্গীরের আগে যারা ছিলেন বাবর, হুমায়ুন, আকবর, তারা কিন্তু বাংলার উপর কোনো কর্তৃত্ব করতে পারেন নাই। আমরা তো জানি বাবরের ছেলে হুমায়ুন, হুমায়ুনের আকবর, আকবরের ছেলে হতে জাহাঙ্গীর। তাহলে বাবর, হুমায়ুন, আকবর কিন্তু বাংলায় কোন রকম কর্তৃত্ব বিস্তার করতে পারেন নাই। বাট বাট কি হয়েছে, জাহাঙ্গীর কিন্তু ইসলাম খানের মাধ্যমে বাংলাকে আবার দখল করে ফেলছে। তখন বাংলা আবার দিল্লির আন্ডারে চলে গেল। এইভাবে টাইম ফ্রেম ধরে পড়তে হবে। এগুলো আমরা সুন্দর মতো আলোচনা যখন করব, ওদের গল্পের মতো বলবো, তখন দেখবা আমারও সাধারণ জ্ঞান বিরক্ত লাগতো, লাগার কারণ আছে। বাট আমি এটা নিয়ে অনেক কিছু করে পরবর্তীতে, আমি তো সায়েন্সের স্টুডেন্ট এবং খুব হার্ড কোর স্টুডেন্ট সায়েন্সের, তারপরও কিন্তু ইতিহাস আমাকে বরাবরই আকৃষ্ট করছে, তোমাদের এসেও করবে। ইতিহাস জানা মানে নিজেকে জানা। এই যে আমি কোথা থেকে আসলাম, কোথায় যাব, এটা জানতে পারাটাই তো আসলে জীবনের লক্ষ্য আমার মনে হয়। তো এটা জানতে গেলে ইতিহাস সম্পর্কে জ্ঞান থাকা অবধারিত। হ্যাঁ, তা টাইম ফ্রেম ধরে আমরা পড়বো। এবং আমরা যে কোর্স লঞ্চ করবো ইনশাল্লাহ, যারা কোর্সে পড়তে আগ্রহী তারা অবশ্যই কমেন্টে তোমরা লিখে রাখো, কোর্স ফি হবে 1000 টাকা। সেই কোর্সে আমাদের 35টা লেকচারে আমরা সাধারণ জ্ঞান নিয়ে আলোচনা করব। অথবা হোয়াটসঅ্যাপে একটা নাম্বার, তোমরা এই নাম্বারে নক দিতে পারো, হোয়াটসঅ্যাপে দিলে আমরা তোমাদেরকে কোর্সে এনরোল করিয়ে দিব। কোর্স ফি হচ্ছে 1000 টাকা। হ্যাঁ, এখানে খুব সুন্দরভাবে বুঝিয়ে বুঝিয়ে তোমাদের কিন্তু সাধারণ জ্ঞানটা ক্লিয়ার করে দেওয়া হবে। আচ্ছা, তাহলে একটা গেল টাইম ফ্রেম। দ্বিতীয় জিনিস হচ্ছে, ইতিহাস পড়তে গেলে আমাদের ভূগোল নিয়ে আইডিয়া থাকতে হবে। ভূগোল নিয়ে একেবারে ভূগোল পড়ে কোন জায়গায় কি আছে সব মুখস্থ করতে হবে এমন না। একটা একটা জাস্ট ঝাপসা একটা একটা স্পষ্ট ধারণা, বাট জাস্ট উপরিভাগে একটা ধারণা থাকতে হবে। যেমন দেখো, এই হচ্ছে আমাদের বাংলাদেশ, মনে করো এই হচ্ছে বাংলাদেশ। বাংলাদেশ বাংলাদেশের এটা হচ্ছে উত্তর দিক, মনে রাখবা ভূগোলের সবসময় উপরের দিকে উত্তর দিক দেখায়। তাহলে এটা দক্ষিণ, এটা পূর্ব, এটা পশ্চিম। তাহলে আমরা জানি আমাদের চারদিকে কিন্তু 3 দিকেই ভেকে আছে, ইন্ডিয়া আছে। এইভাবে এখানে ইন্ডিয়া আছে, এরকম 3 দিক থেকে ইন্ডিয়া। হ্যাঁ, ইন্ডিয়া, পশ্চিমে ইন্ডিয়া, এখান দিয়ে আছে হচ্ছে মায়ানমার, এখান দিয়ে আছে থাইল্যান্ড। তো আমাদের পূর্ব দিকের জিনিসগুলো বেশি ইম্পর্টেন্ট না, বিকজ তাদের সাথে আমাদের খুব একটা সাংস্কৃতিক বলো আর রাজনৈতিক বলো খুব একটা সম্পর্ক ছিল না, আসলে খুব একটা কোরিলেশন ছিল না। এইদিকে ছিল, পশ্চিমের সাথে আমাদের সম্পর্ক ছিল। ইন্ডিয়ার পরে, ইন্ডিয়া থেকে আরেকটু দূরে গেলে এখানে আসছে হচ্ছে এভাবে পাকিস্তান। পাকিস্তানের পরে এইখান দিয়ে একটা দেশ তোমরা প্রায় নাম শুনো, আফগানিস্তান।
আফগানিস্তানের পর এখান দিয়ে আছে আরেকটা পরিচিত দেশ, ইরান। ইরানের পর এখান দিয়ে আছে হচ্ছে ইরাক। তারপর এখানে বড় একটা দেশ আমরা সবাই চিনি, কিংডম অফ সৌদি আরাবিয়া। আমি জাস্ট গ্রসলি দেখাচ্ছি তোমাদের, হ্যাঁ গ্রসলি দেখাচ্ছি, কিংডম অফ সৌদি আরাবিয়া। তারপর আমরা যদি একটু উপরের দিকে যাই, ইউরোপের দিকে যাই, সেখানে আমাদের মুসলিম সাম্রাজ্যের ওসমানিয়া সাম্রাজ্য আমাদের গর্বের ব্যাপার, মুসলমানদের ওসমানিয়া সাম্রাজ্য এইখান দিয়ে আছে মোটামুটি আমাদের সেই ওসমানিয়া সাম্রাজ্যের তীর্থভূমি টার্কি, এখন তুর্কি বলা হয়, টার্কি, টার্কি রিপাবলিক। ঠিক আছে, এটা উপরের দিকে আছে, উত্তর দিকে আরো উপরে। ঠিক আছে, তাহলে খেয়াল করে এখানে কিন্তু এই পশ্চিম দিকের লোকজন এসেই আমাদেরকে আক্রমণ করতো, এদিক থেকে আক্রমণ গুলো হতো আমাদের সাথে। তুর্কি ওইদিকে আছে, আর এই যে তুর্কি আছে, তুরস্কের জনগোষ্ঠী কিন্তু পুরো পৃথিবীতে মানে অনেক জায়গায় ছিল। যেমন আমি যদি এখানে আসি, এখানে আমাদের এই জায়গা দিয়ে আছে হচ্ছে কি ভাইয়া চায়না, এখানে আছে চায়না, হ্যাঁ চায়না আছে। এই যে পোর্শনটা আছে দেখো এখানে, চায়নার যে আমি বলতে পারি পশ্চিম দিক, এখানে কিন্তু মুসলমানরা বাস করে এবং এটাকে বলা হয় উইঘুর জনগোষ্ঠী। জিনজিয়াং প্রদেশ যে চায়নার আছে, এই উইঘুররা কিন্তু মূলত আসলে টার্কিশ, টার্কিশ কিন্তু। এবং এই টার্কিরা শুধু শুধু টার্কিতে ছিল তা না, টার্কিরা কিন্তু দেখো তুরস্কের বাইরেও অনেক লোকজন আছে যারা টার্কিশ, যারা তুর্কি ভাষায় কথা বলে। তুর্কিরা কিন্তু এই যে আমাদের কাজাকিস্তান বলি আমরা, উজবেকিস্তান বলি, হ্যাঁ এই সব জায়গায় কিন্তু তুর্কি লোকজনই ছড়াছিড়া ছিলেন। চীনের মধ্যে তুর্কি লোকজন আছে, যে জিনজিরা কিন্তু তুর্কি মুসলিম, আসলে এটা তুর্কি কিন্তু, হ্যাঁ জিনজিয়াং চীনের মধ্যে আছে। আর তাহলে খেয়াল করো এখানে কি হইতো, এই যে আমাদের আক্রমণ করছে বাবর, বাবর কি ছিলেন, বাবর কোন ভাষায় কথা বলতেন, বাবর ছিলেন টার্কিশ, বাট তিনি তুরস্ক থেকে আসেন নাই, তিনি আসছিলেন কাজাকিস্তান থেকে। বাট কাজাকিস্তানে যারা আছে তারা, তাদের কিন্তু যদি আমরা আগে তাদের যদি পূর্বপুরুষ নিয়ে অ্যানালাইসিস করে দেখবো, তারা টার্কিশ সবাই, তুর্কি ভাষায় কথা বলতেন। এবং বাবরের যে জীবনীটা আছে তুজুকি বাবর, তুজুকি বাবর, সেটাও টার্কিশ ভাষায় লেখা, বিকজ তারা আসলে মূলত টার্কি ছিলেন, টার্কিশ ছিলেন তারা। হ্যাঁ টার্কিশরা কিন্তু এখানে বিশাল এলাকা জুড়ে টার্কি লোকজন, টার্কিশ লোকজন থাকতেন। তো এই যে যদিও কাজাকিস্তান, এই যে এখানে ভাই কাজাকিস্তান আছে, মধ্য এশিয়া বলা যেতে পারে এলাকাটাকে, কাজাকিস্তান উজবেকিস্তান, তোমরা একটু ম্যাপে দেখবা, আমি আসলে ছোট হওয়াতে জিনিসটা সুন্দর মতো আঁকতে পারলাম না, বাট আমি এটা প্র্যাকটিস করি, আমি মোটামুটি আঁকতে পারি, মানে সুন্দর হয় না বাট জিনিসটা বোঝা যায়। তো সেইখান থেকে কিন্তু টার্কি থেকে এসে আক্রমণ, মানে টার্কিশরা কাজাকিস্তান থেকে যে বাবর ছিলেন, বাবররা টার্কিশ ছিলেন, তারা কিন্তু এসে এখানে এই যে ইন্ডিয়া দখলের চেষ্টা করতেন। এই এলাকা থেকে আসছেন, মধ্য এশিয়া থেকে, মধ্য এশিয়ার কাজাকিস্তান থেকে এসে ইন্ডিয়া দখলের চেষ্টা করলেন তারা। তাহলে দেখো এই কাজাকিস্তান থেকে এবং এই এলাকা থেকে, মূলত মধ্য এশিয়া থেকে কিন্তু আক্রমণটা হতো। যেমন শেরশাহ, শেরশাহ ছিলেন আফগানিস্তান, আফগানিস্তানে কিন্তু আরেকটু উপরে ভাইয়া, আসলে আফগানিস্তানও বলতে গেলে বলা যায় হচ্ছে মোটামুটি মধ্য এশিয়ার কাছাকাছি আর কি। তো এই আফগানিস্তান থেকে শেরশাহ এসে ইন্ডিয়া আক্রমণ করছেন। তারপরে হচ্ছে তোমার কাজাকিস্তান থেকে কারা, কাজাকিস্তান থেকে হচ্ছে তোমার এই যে সম্রাট বাবর, তিনি এসে হচ্ছে ইন্ডিয়া আক্রমণ করছেন মধ্য এশিয়া থেকে। এবং দেখো এটার সাথে কিন্তু অনেক কিছু জড়িত, আমরা যারা একটু ভূগোল সম্পর্কে একটু ভালো আইডিয়া আছে তারা জানি ইন্ডিয়ার এটা এই এলাকাটার নাম হচ্ছে পাঞ্জাব, পাঞ্জাব, তাই না, পাঞ্জাব। পাকিস্তানেও পাঞ্জাব আছে, পাঞ্জাব। এবং তোমরা একটু খেয়াল করবা পাঞ্জাবি লোকজন কিন্তু অনেক বেশি শক্তিশালী, লম্বা চৌড়া, হ্যাঁ শক্তিশালী, এরা দেখলেই বোঝা যায় যোদ্ধা প্রকৃতির লোক। পাঞ্জাবিরা কিন্তু অনেক শক্তিশালী হয়। অপোজিটে তুমি যদি সাউথ ইন্ডিয়াতে আসো, দেখো এটা ওইটা উত্তর, এটা দক্ষিণ, সাউথ ইন্ডিয়া তোমরা যে সিনেমাগুলো দেখো, হ্যাঁ সাউথ ইন্ডিয়ান সিনেমা দেখো, আমাদের কি এখন তো তোমার চিনবা না, কি রজনীকান্ত, শিবাজি, তো আরো এরকম কি আছে পুষ্পা। এই যে সাউথ ইন্ডিয়ান সিনেমাগুলো দেখো, তামিল, মালায়ালাম, কন্নড়, হায়দ্রাবাদি সিনেমাগুলো যে আছে, এই যে এলাকাটা, এটা কিন্তু সাউথ ইন্ডিয়া, সাউথ ইন্ডিয়া এই সাইডে হচ্ছে সাউথ ইন্ডিয়া, সাউথ। তো সাউথের লোকজন কিন্তু যদিও বুদ্ধিমান, মেধাবী তুলনামূলকভাবে ইন্ডিয়ার মধ্যে, বাট তারা কিন্তু অত শক্তিশালী না। প্রশ্ন হচ্ছে কেন পাঞ্জাবের লোকজন এত শক্তিশালী আর সাউথ ইন্ডিয়ান লোকজন দুর্বল, তারা দেখবো অতটা শক্তিশালী না, মাস্কুলার না, লম্বা চৌড়া না সাউথ ইন্ডিয়ানরা, বাট পাঞ্জাবিরা অনেক শক্তিশালী হয়। কারণটা কি? কারণ হচ্ছে এই যে ইন্ডিয়াতে যে অ্যাটাক গুলা হইতো, ইন্ডিয়াকে যে বহিঃশত্রুরা দখল করার চেষ্টা করতো, তারা বেশিরভাগই আসতেন মধ্য এশিয়া থেকে।
মধ্য এশিয়া থেকে, মানে এই রুট দিয়ে তারা এসে ইন্ডিয়াকে দখল করার চেষ্টা করতেন। যা ইন্ডিয়া দখল করে ফেলি, তখন তো আমি বলছি যে সাম্রাজ্য বড় করতে হবে, এটাই ছিল উদ্দেশ্য। এবং দেখো, যখন বাইরে থেকে অ্যাটাক হইতো, সেই অ্যাটাক প্রতিহত করতে হইতো কাদের বলো দেখি? সাউথ ইন্ডিয়ানদের না, কিন্তু পাঞ্জাবিদের। পাঞ্জাবিদের কাজ ছিল বহিঃশত্রু যে আক্রমণ করবে সে আক্রমণ থেকে ইন্ডিয়াকে বাঁচানো। তখন তো ইন্ডিয়া বলা হইতো না, মানে এই এলাকা রেখে বাঁচানো। যার ফলে পাঞ্জাবিদের যুদ্ধ করতে হইতো। তাই তারা প্রোটিন জাতীয় খাবার, মাংস বেশি খাইতো, গরুর মাংস, বিভিন্ন ধরনের মাংস, চতুষ্পদ জন্তু বেশি খাইতো। এবং যার ফলে তারা কিন্তু খুব শক্তিশালী, এবং ওদের মধ্যে ওই ধারাটা চলে গেছে, খুব শক্তিশালী। বাট সাউথ ইন্ডিয়ানদের কিন্তু এরকম যুদ্ধ বিগ্রহ করতে হইতো না। তাই তারা ওইভাবে হচ্ছে এত মাস্কুলার হওয়ার প্রতি তাদের আগ্রহ ছিল না, এবং তারা কিন্তু কিছুটা এভাবে পূর্বপুরুষ থেকে একটু শারীরিকভাবে একটু দুর্বল। দুর্বলই বলবো না, মানে হচ্ছে এরকম মাংসল না, মাস্কুলার না। তাহলে দেখো যে ভূগোল সম্পর্কে আইডিয়া থাকলে তোমার কাছে কত জিনিস ক্লিয়ার হয়ে যাচ্ছে। তুমি যদি জাস্ট জানো যে পাঞ্জাবটা উত্তর দিকে, সাউথ ইন্ডিয়াটা দক্ষিণে, তারপর তুমি ইনফোগুলোকে ইন্টারলিঙ্ক করে অনেক কিছু বুঝে ফেলতে পারবা। মুখস্থ করতে হইতেছে ভাইয়া কিছু? মজা মজা, সব কিছুতেই মজা। একেবারে সুন্দর গল্প করবো, বেশি সময়ও লাগবে না। হ্যাঁ, ইতিহাসটাই তো ঝামেলা লাগে, তাই না? ইতিহাস যখন ক্লিয়ার হবে, তুমি যখন 2টা ক্লাস করবা, করে দেখবা আরে এত মজা কেন, এত মজা তো আমি ফিজিক্স পড়েও পাই নাই, তখন তোমার অটোমেটিক তোমার আগ্রহ সৃষ্টি হবে। আমি যদি সামহাও তোমাকে বুঝাতে পারি সাধারণ জ্ঞানটা বিরক্তিকর জিনিস না, মজার জিনিস, তুমি নিজেই পড়া শুরু করে দিবে, আমাকে কিছুই করতে হবে না। দেখছো কত জিনিস তুমি কিন্তু ক্লিয়ার করে ফেলতে পারতেছো। হ্যাঁ, এই জন্য ভূগোল সম্পর্কে আইডিয়াটা জানতে হবে। তুমি যদি বাংলাদেশের ইতিহাসটা ঠিক মতো বুঝতে চাও, তোমাকে আশেপাশে তোমরা একটু একটা কাজ করো, একটা ম্যাপ আমি তোমাদের বলেই দিচ্ছি কি করতে হবে। গুগলে সার্চ দিয়ে এই টার্কি থেকে বাংলাদেশ পর্যন্ত এলাকাটা দেখে দেখে একবার এঁকে ফেলো। আঁকা সুন্দর হওয়ার কোনো দরকার নেই, একবার দেখে দেখে আঁকো, গুগলে সার্চ দিলেই পাবা। তোমার মাথায় সেট হয়ে যাবে কোন দিকে কে আছে না আছে। এটা কিন্তু অনেকে বুঝে না। অনেকে মনে করে, এরকম লোকজন দেখছি যে রংপুর আর দিনাজপুরের মাঝখানে সিঙ্গাপুর। বুঝো নাই? ভূগোল সম্পর্কে যাদের আইডিয়া নাই, তারা অনেকে ভাবে রংপুর আর চাঁদপুরের মাঝখানে সিঙ্গাপুর আছে। রংপুর কোথায়, চাঁদপুর কোথায়, সিঙ্গাপুর কোথায়, তোমাকে বুঝতে হবে তো। এই জন্য ভূগোল সম্পর্কে আইডিয়া থাকতে হবে। তো যদি কারো ভূগোল সম্পর্কে আইডিয়া না থাকে, তার মনে হবে রংপুর আর চাঁদপুরের মাঝখানে সিঙ্গাপুর আছে, তাই না? রংপুর আর চাঁদপুরের মাঝখানে সিঙ্গাপুর কিন্তু নাই। এই জন্য ভূগোলের আইডিয়াটা থাকতে হবে। ওকে, তাহলে আমরা প্রথমে দেখছি হচ্ছে টাইম ফ্রেম। টাইম ফ্রেম আমি তোমাদের ক্লিয়ার করে দিব, তোমাদের এটা নিয়ে টেনশন করতে হবে না আমি কেন আসছি। তোমাদের এই টাইম ফ্রেম বানাইতে গেলে এখন কয়েক বছর লাগবে, রিয়েলি কয়েক বছর লাগবে। এগুলো এটা তুমি কোথাও পাবা না তো, এটাতে অ্যানালাইসিস করে করে বের করতে হবে। আমি যখনই নিজের পড়ালেখার মাঝখানে সময় পাই এগুলো নিয়ে, একটা বয়সে, এখন এগুলো নিয়ে অত ঘাটাঘাটি করি না, একটা বয়সে ইতিহাস নিয়ে খুব ঝোঁক সৃষ্টি হয়েছিল মেডিকেলে ওঠার পরে, তখন এগুলো আমি আরো সুন্দর মতো ইয়া করার চেষ্টা করছি। তো যাই হোক, করা আছে, কোর্সে ক্লাস পেয়ে যাবে ইনশাআল্লাহ। তাহলে আমরা দুটো জিনিস দেখলাম, টাইম ফ্রেম ভালো মতো বুঝতে হবে, ভূগোল সম্পর্কে ভালো আইডিয়া থাকতে হবে। থার্ডলি কি? থার্ডলি এই জিনিসটা কতটুকু পসিবল হবে আমি জানি না, যে বেশ কিছু ছবি দেখতে হবে। ছবি মানে কি? ছবি মানে হচ্ছে তুমি যে শাসকগুলোর নাম বলো, সম্রাট আকবর, বাবর, হুমায়ুন, সিরাজউদ্দৌলা, যতটুকু সম্ভব এদের ছবি দেখবা। ছবি দেখলে তাদের একটা মাথায় তোমার ভালো কাজ করবে, তোমার পড়াটা মনে রাখতে সুবিধা হবে বা বুঝতে একটু সুবিধা হবে। যদি এগুলো ছবি তোমরা পাবা না, বেশি পুরানা ছবি পাবা না, তারপর একটু সার্চ দিবা। তুমি সিরাজউদ্দৌলা পড়তে সিরাজউদ্দৌলা লিখে সার্চ দাও, দিয়ে সিরাজউদ্দৌলা দেখলে আমাদের মাথায় যে আনোয়ার হোসেনের নাম আসে, আমেনার মা। হ্যাঁ, আমেনার মা বলে, আমেনার মা বলে পড়ে যায়, যে হার্ট অ্যাটাকের ক্লাসে পড়াইছিলাম, দেখেন ইউটিউবে আছে। তো ছবিগুলো একটু দেখার চেষ্টা করবা। তাছাড়া বিভিন্ন রকম স্থাপনার নাম তোমরা পড়ো, দিল্লির লালকেল্লা, কুতুব মিনার, ঢাকার ছোট কাটরা, বড় কাটরা, এগুলো একটু ছবি দেখো না ভাইয়া, যে ছোট কাটরা নির্মাণ করছে আলাউদ্দিন শাহ। তো ছবিটা একটু দেখি ভাইয়া, এটা মুখস্থ রাখাচ্ছে, আমরা ছবিটা একটু দেখি, ছোট কাটরার ছবিটা দেখি, বা ইউটিউবে সার্চ দিলে ছোট কাটরার ভিডিও পাবা। তো দেখো ছোট কাটরার ভিডিওটা দেখো, দেখবে তোমার অটোমেটিক মনে থাকবে যে আলাউদ্দিন হোসেন শাহ ছোট কাটরা স্থাপন করেছেন। বড় কাটরা কে করছেন? নুসরাত শাহ। গৌড়ের সোনামুখ, মানে বিভিন্ন রকম ইনফো তো আছে। এগুলো ছবি দেখো, স্থাপনাগুলো ছবি দেখি, একটু সময় দাও। বেশি সময় কিন্তু লাগে না ভাই। তুমি জিনিসটাকে প্রথমে অনেক কঠিন মনে হচ্ছে, আমি এত কিছু করব, বাট করা শুরু করো, তোমার অভ্যাস হয়ে যাবে। এটা এটা অভ্যাস হয়ে যাবে। এবং যারা ফার্স্ট ইয়ারের স্টুডেন্ট আছো, মেডিকেলে পড়তে চাও, তাহলে তো অবশ্যই সাধারণ জ্ঞান লাগবে। তারা যদি মাসে একদিন সময় দাও সাধারণ জ্ঞানে, মাসে একদিন, যে মাসে একদিন 2 ঘন্টা সাধারণ জ্ঞানটা একটু পড়বো, দ্যাট ইজ মোর দ্যান এনাফ।
আর তোমাদের তো ক্লাসগুলো থাকবে, আমি 35টা ক্লাস রেকর্ড করবো, বেশি বড় বড় ক্লাস না, 25-30 মিনিটের ক্লাস, 35টা ক্লাস থাকবে। তুমি যখনই সুযোগ পাইলা মাসে 2টা করে ক্লাস দেখে নিলে তোমার 18 মাসে ক্লাস করা শেষ। তুমি টেরও পাবা না তোমার সাধারণ জ্ঞান পড়া হয়ে গেছে খুব সুন্দরভাবে। তাহলে এই ছবিগুলা ভাইয়া একটু যদি পারো, এটা খুব একটা পসিবল হবে না, যতদূর পারা যায় দেখার চেষ্টা করবা। তো এইভাবে যদি গুছিয়ে গুছিয়ে আমরা সাধারণ জ্ঞান পড়ি, সেক্ষেত্রে সাধারণ জ্ঞান পড়তে আমার ইচ্ছা করবে, দিন যাবে, আগ্রহ বাড়বে, এবং দ্বিতীয়ত আমাদের সাধারণ জ্ঞানে ভালো একটা দখল সৃষ্টি হবে অটোমেটিক। এবং এটা দরকার আছে, আসলে এটা অপ্রয়োজনীয় কিছু না, এটা দরকার আছে। সবচেয়ে মেজর দরকার, তোমরা বিসিএস পরীক্ষা এক সময় দিবা, তখনও দরকার আছে। তার চেয়ে বড় কথা হচ্ছে তোমরা ওই যে আমি বললাম নিজেকে জানো, সক্রেটিস যে বলছে নো দাই সেলফ, নিজেকে জানলে আমি কোথা থেকে আসলাম, আমি আসলাম চর্যাপদের পথগুলো থেকে। তো এই যে জিনিসগুলা নিজেকে জানার জন্য হলেও কিন্তু তোমাদের সাধারণ জ্ঞান সম্পর্কে ভালো আইডিয়া রাখতে হবে। তো ধন্যবাদ সবাইকে যারা মনোযোগ দিয়ে কথাগুলো শুনলা, আশা করি ভালো লাগতেছে। এছাড়াও আমাদের চ্যানেলে হচ্ছে অনেক ভাইয়া বায়োলজি এবং ফিজিক্সের ক্লাস আছে, তোমরা অবশ্যই ক্লাসগুলো করবা। 2-একটা ক্লাস করলেই তোমাদের পড়ালেখার প্যাটার্নটাই চেঞ্জ হয়ে যাবে, যে কিভাবে পড়া উচিত। ফিজিক্স দেখাচ্ছি, বায়োলজি মানে হতেছে বইয়ের ইনফোগুলো মুখস্থ বলে বলে শোনানো না, টোটালি না। আমি আমার মতো পড়াবো, তুমি ইনফো নিয়ে বইয়ের সাথে মিলায় দেখবা পরে গিয়া। প্রেজেন্টেশন একটা বই একভাবে, বইয়ে যেভাবে লেখা আছে আমি যদি সেভাবেই পড়ে শুনাই, দিলে আমার দরকার কি? বইয়ের প্রেজেন্টেশন স্টাইলটা একরকম হবে, ক্লাস হবে টোটালি ডিফারেন্ট, ক্লাসের প্রেজেন্টেশনটা অন্যরকম হবে। তো সেই জিনিসগুলো কিন্তু আমাদের ক্লাসে তোমরা, আমি দেখানোর চেষ্টা করছি, তোমরা ক্লাসগুলো করবা ইনশাল্লাহ। তো সবাই ভালো থাকো এবং সাবস্ক্রাইব করো। সাবস্ক্রাইব করো না কেন তোমরা? ক্লাসগুলো থেকে সাবস্ক্রাইব, চ্যানেলে সাবস্ক্রাইব করো, শেয়ার করো ফ্রেন্ডদের সাথে। তুমি যত বেশি শেয়ার করবা তত বেশি মোটিভেটেড হব আমি, এবং তোমাদেরকে ভালো নলেজ দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ, যতটুকু আমার সামান্য ক্ষমতা আছে। তো ধন্যবাদ সবাইকে আবার।